আচ্ছা বাবা, আমরা কোথায় যাচ্ছি? বাসার রাস্তা তো উল্টো দিকে। জানি বাবা, বাসার রাস্তা উল্টো দিকে। আমরা একটু হসপিটালে যাচ্ছি বাবা। হসপিটালে কেন বাবা? হসপিটালে কেন তোমাকে যে আমি কিভাবে বলি বাবা, আমার নাকি একটা গার্লফ্রেন্ড আছে। তোমার গার্লফ্রেন্ড আছে মানে সে কে? সে যে কে বাবা, সেটা দেখার জন্যই তো আমি হসপিটালে যাচ্ছি। কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। উফ, তোমার আর কিছু বুঝতে হবে না, দয়া করে চুপ থাকো, আমাকে একটু ড্রাইভ করতে দাও। তোরা তো আমার মাস্টারি জীবনটাই ধ্বংস করে দিলি রে। তোদের প্রশ্ন পেপারে ছিল যে দুইটা বাহু এবং তৎসংলগ্ন একটা কোণ দিয়ে আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তোরা কি করছিস? তোরা দুইটা বাহু ঠিকই নিছিস, কোণটাও নিছিস, কিন্তু কেউ কি করছিস, কেউ এইখানে কোণ অঙ্কন করছিস, কেউ এইখানে কোণ অঙ্কন করছিস। কিন্তু তোদের বলা আছে যে দুইটা বাহুর সঙ্গে যে কোণটা অঙ্কন করতে হবে, তোরা সেই কোণটা কখনোই অঙ্কন করিস নাই। বুঝতে পারছিস ব্যাপারটা তোরা? স্যার, তাই বলে আপনি কোনো নাম্বারই দিবেন না? কেন? নাম্বার দেয়নি কে বলেছে? নাম্বার তো দিছি। শূন্য দিছি না? শূন্য। শূন্য কি কোনো নাম্বার না? তাই শূন্য একটা নাম্বার, মনে রাখবে, শূন্য একটি নাম্বার। বুঝতে পারছো? বসো। এই যে মিস্টার মঈন, এই যে রোল নাম্বার 18। ওদিকে নয়, ওদিকে নয়, এইদিকে, এইদিকে। ব্যাপারটা কি? ক্লাসে বদনামি করো? হ্যাঁ, কি হয়েছে কি? সবার সামনে আজ তোমাকে লজ্জা দিলাম না, ভবিষ্যতে যেন এই কাজগুলো আর না দেখি। বুঝতে পারছো? এই বসছো কেন? স্ট্যান্ড আপ। গুড। তাহলে আমরা যেখানে ছিলাম আমরা সেই জায়গাতে ফিরে যাই। ঠিক আছে? ত্রিভুজটা তাহলে কিভাবে অঙ্কন করতে হবে বুঝতে পারছো তোমরা? এত স্পেলিং মিস্টেক কেন তোমাদের? তোমাদের আর 1 বছরও নাই ম্যাট্রিকের। আমি সব লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি, বারবার করে প্র্যাকটিস করবে। ওকে? এত মিস্টেক হলে তো চলবে না। ইংলিশ হলো প্র্যাকটিসের ব্যাপার, যত প্র্যাকটিস করবে তত বেটার হবে তোমাদের। এই রুবিক, কি? তোমার সাথে আমার একটু কথা আছে। ওখানে যে কথা বলা যাবে না, এখানে এসে কথা বলো। কি খাও? ভাত খাই, খাবা? না, তুমি খাও, এটা তোমার জন্য।
আমার জন্যে এই একটা কাজ দিতে তুমি এত বছর লাগে না? কেন, তুমি কি এটার জন্য অপেক্ষা করতেছিলা? শোনো, এখানে বেশিক্ষণ কথা বলা যাবে না, বুঝছো? বাসায় যাবে। চল, মুড়ি খেতে হবে না, টাকা দিয়ে দাও। একটা নীল কাগজে তোমার জবাবের অপেক্ষায় থাকলাম। মইন, এতক্ষণ সময় নিলে কি করে হবে? আজকে অনেক পড়া আছে, তাড়াতাড়ি নাও, গো টু ইয়ার সিট। আচ্ছা, পার্কের বেঞ্চ, গাছ কিংবা স্কুলের দেয়ালে শিরিন প্লাস ফরহাদ এই টাইপের লেখা নিশ্চয়ই খেয়াল করেছো, তাই না? আমি এই শিরিন প্লাস ফরহাদ তত্ত্বের সাথে একমত না। আমার মতে এই সমীকরণে একটা ভুল আছে। আমি কি এটা এখনই জানতে চেয়েও না। ভুলটা কি এইটা জানার ইচ্ছা থাকলেই এই চিঠির জবাব দাও।
আচ্ছা, তোমার মতে শিরিন প্লাস ফরহাদ এই সমীকরণের ভুলটা কি? এই চিঠিটা মইনের, আমি 100% শিওর। ও ছাড়া কেউ আমার খাতার ভিতর চিঠি ঢুকাতে পারে না, এটা ওরই কাজ। কিন্তু নীল কাগজে জবাবটা লিখলো কে? এই খাতা আর কার কাছে যেতে পারে? তাহলে কি এটা শায়লা ম্যাডাম? তা কি করে হয়? কিন্তু উনি ছাড়া এই খাতা তো আর কারোর কাছে যাওয়ার কথা না। ম্যাডামের বাংলা হাতের লেখা তো কখনো দেখিনি। Okay, then let's play the game. The homework game. Interesting. আমি কি এটা জানার আগ্রহ নেই দেখে খুশি হলাম। যেটা জানতে চেয়েছ সেটার উত্তর দেই তাহলে। শিরিন প্লাস ফরহাদ এই সমীকরণের ভুলটা হচ্ছে যোগ চিহ্নে। শিরিন হচ্ছে একটা সত্তা আর ফরহাদ হলো আরেকটা সত্তা। সুতরাং 1 যোগ 1 মিলে হচ্ছে দুইটা সত্তা, যা কিনা ভালোবাসার সংজ্ঞাকেই ভুল প্রমাণ করে। দুজন দুজনকে ভালোবেসে নতুন একটি সত্তায় পরিণত হবে, দুইটা সত্তায় না। সুতরাং শিরিন প্লাস ফরহাদ না হয়ে হবে শিরিন গুণ ফরহাদ, অর্থাৎ 1 গুণ 1 হয়ে তারা মিলেমিশে একই হয়ে যাবে, দুই না। আমি এই থিওরিতে বিশ্বাস করি, তুমি? বলেছিলে দেখা দিবে আর দেখা দিলে না, বাঁধা চিঠিগুলো আর খোলা হলো না। বলেছিলে দেখা দিবে আর দেখা দিলে না, বাঁধা চিঠিগুলো আর খোলা হলো না। তোমার থিওরির সাথে সম্পূর্ণ একমত না হয়ে পারলাম না। অদ্ভুত সুন্দর একটা যুক্তি দেখিয়েছো তুমি, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। জানি তুমি এখনই নাম বলবে না, তাও খুব জানতে ইচ্ছে করছে তুমি কে। আচ্ছা, নাম না হয় নাই বা বললে, কোনো একটা ইঙ্গিত বা আভাস তো আমাকে দিতেই পারো, যাতে মনে মনে হলেও আমি তোমাকে খুঁজে নিতে পারি। জুগিয়েছি মনে সাহস তোমাকে ডাকবো বলে, ঘুরিয়েছি কত সময় তোমাকে দেখবো বলে। জুগিয়েছি মনে সাহস তোমাকে ডাকবো বলে, ঘুরিয়েছি কত সময় তোমাকে দেখবো বলে। যাবো নাকি যাবো না, বলবো নাকি বলবো না, আজবে তোরটা না। সেদিন বিকালে যখন ঝুম বৃষ্টি শেষে তুমি তোমার ছাদে চায়ের কাপটা নিয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলে, তখন তোমাকে
কি যে অদ্ভুত সুন্দর লাগছিল, আমি তোমাকে সেটা বলে বোঝাতে পারবো না। তুমি চা খাচ্ছিলে ঠিকই, কিন্তু তোমার মনোযোগ কিন্তু চায়ের কাপে ছিল না। ছাদের টবে মৃদু মৃদু বাতাসে গাছের পাতাগুলো না নড়ছিল। তুমি খুব মনোযোগ দিয়ে সেটি দেখছিলে। হয়তো তুমি আমাকে ওই পাতা নাড়িয়ে দেওয়া বাতাসের মাঝেই খুঁজছিলে, কিন্তু বিশ্বাস করো, আমি বাতাসের মাঝে ছিলাম না। তোমার মুখের উপর চুলগুলো হালকা হালকা উড়িয়ে দিয়ে যে বাতাসটা তোমার গালে এসে আশ্রয় নিচ্ছিল, বিশ্বাস করো, আমি ওই বাতাসটার মাঝেই ছিলাম। তুমি কিন্তু আমায় চিনতে পারোনি। আশা করি এর পরের বার থেকে ঠিকই চিনে নেবে। অ্যাটেনশন অল, আজকে তোমাদের হোমওয়ার্ক খাতা আমি লাস্ট চেক করব। তোমাদের 1 বছরের প্রগ্রেসে আমি অসম্ভব ইমপ্রেসড। আমি অসম্ভব খুশি হয়েছি। তোমাদের এখন গ্রামাটিক্যাল মিস্টেক হয় না বললেই চলে। আমি আশা করছি 94 ব্যাচ তোমরা অনেক অনেক ভালো রেজাল্ট করবে। আমার অনেক দোয়া রইল তোমাদের জন্য। আর আগামীকাল তোমাদের লাস্ট স্কুল, মানে তোমাদের গোল্ডেন টাইমের শেষ দিন। আমি চাই এই দিনটা তোমরা খুব সুন্দর করে কাটাও। অতএব কালকে কোনো ক্লাস না, কালকে অনেক মজা করবে। এনজয় ইয়ার ডে, ওকে? মইন, খাতাগুলো তুলে দাও। বলেছিলে দেখা দিবে আর দেখা দিলে না, বাঁধা চিঠিগুলো আর খোলা হলো না। বলেছিলে দেখা দিবে আর দেখা দিলে না, বাঁধা চিঠিগুলো আর খোলা হলো না। কেন তুমি শুনলে না? কেন তুমি বুঝলে না? জুগিয়েছি মনে সাহস তোমাকে ডাকবো বলে, ঘুরিয়েছি কত সময় তোমাকে দেখবো বলে। জুগিয়েছি মনে সাহস তোমাকে ডাকবো বলে, ঘুরিয়েছি কত সময় তোমাকে দেখবো বলে। যাবো নাকি যাবো না, বলবো নাকি বলবো না, আজবে তোরটা না। বিশ্বাস হচ্ছে না, স্কুল লাইফটা শেষ হয়ে যাচ্ছে। বড়দের মুখে শুনেছি জীবনের এই অংশটাই সবাই বারবার ফেরত পেতে চায়, আর আমরা আমাদের জীবন থেকে কালকে তা হারিয়ে যেতে বসেছি। যাই হোক, হোমওয়ার্কের খাতাটা খুব মিস করব। কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না। তবে আমি চাই এটা চলতে থাকুক। কিভাবে চলবে তারও একটা বুদ্ধি বের করেছি। এখন থেকে আমরা এই প্রথম চিঠিটার মতন শিরিন আর ফরহাদ নামেই চিঠি চালাচালি করব। তবে তা হবে পোস্ট বক্সের মাধ্যমে। চিঠির উপরে একটা বৃত্তর মধ্যে গুণ চিহ্ন দিয়ে শিরিন আর ফরহাদ নামে এখন আমরা একজন আরেকজনকে চিঠি পাঠাতে থাকব। আমার ঠিকানা হবে কলারতলী পোস্ট অফিস। পোস্টমাস্টারের সাথে আমার কথা ফাইনাল হয়ে গেছে। গুণ চিহ্ন দেখলেই তিনি সেটা তুলে রাখবেন আমার জন্য। তোমাকে কোন ঠিকানা চিঠি পাঠাবো সেটা জানিয়ে পোস্ট বক্সে চিঠি ফেলে দিও। এখনই আমি থামতে রাজি না। আর দুঃখিত, বাসায় না অনেক মেহমান ছিল, তাই খুব কম সময়ের মধ্যে চিঠিটা লিখতে গিয়ে আজ হাতের লেখা খারাপ হয়ে গেছে। অপেক্ষায় থাকলাম। আমি জানতাম রুবি, তুমি আমাকে পছন্দ করো। শুধু সাহস করে সামনাসামনি বলাটাই বাকি। সেটাও একদিন ঠিকই বলা হয়ে যাবে। হয় আমি বলবো, না হয় তুমি। আপাতত না হয় এই চিঠি চালাচালেই চলতে থাকুক। কিন্তু আমার কি এই চিঠির জবাব দেওয়া ঠিক হবে? যে চিঠিগুলো পাচ্ছে তার সাথে তো আমি প্রতারণা করছি। কিন্তু এটাও তো ঠিক, আমি যদি এখন চিঠি লেখা বন্ধ করি তাহলে তো সে আর কোনো দিনও চিঠিগুলো পাবে না। তার অপেক্ষার পালা তো সারা জীবনেও শেষ হবে না। আমার
আমার এখন কি করা উচিত? হ্যাঁ রে রুবি আপা, কেমন আছেন? আছে মোটামুটি। আপনি 10-15 দিন থেকে আসেন না, এর মধ্যে শিরিন ফরহাদ দুজনে চিঠি এসে হাজির। আপনি বসেন, আমি খুঁজে বের করে দিচ্ছি। না বসবো না, শরীরটা ভালো নেই। চিঠিগুলো দেন, বাসায় চলে যাবো। ওকে ওকে, ঠিক আছে। এই নেন, বেশি যত্ন করে রাখলে যা হয় আর কি, মাঝে মাঝে নিজেই খুঁজে পাই না। আপনার বকশিস। আর না না, এগুলো দরকার নাই, আপনার কাছেই রাখেন। সবসময় তো আর দেই না, মাঝে মাঝে দিলে নিতে হয়। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। কি যে আজব খেলা খেলে মেয়েটা। গত চিঠিতে আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, তোমার জবাব কিন্তু এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। তাই আবারও সেই একই কথা দিয়ে শুরু করলাম। তোমার কি মনে হয় না আমাদের এখন দেখা করার সময় চলে এসেছে? সামনের ছুটিতে আমি যখন বাড়ি আসব, তখন অবশ্যই তুমি আমার সাথে দেখা করবে। তোমার নিশ্চয়ই মনে থাকার কথা, শুরুতেই তুমি বলেছিলে তুমি কে আমি যেন সেটা জানতে না চাই। আমি কিন্তু তোমার কথা রেখে চলছি এখন পর্যন্ত। এবার তুমি আমার কথাটা রাখো। যেভাবে চলছে ভালোই তো চলছে, কি দরকার এখনই দেখা করার? তবে হ্যাঁ, আমি তোমাকে পুরোপুরি নিরাশ করতে চাই না। তোমার সাথে একদিন আমি নিজেই দেখা করতে চাইব, আমি তোমাকে কথা দিচ্ছি। বাবু, কি এখন তুমি খেলা করছো? এখন কি খেলা করার টাইম? মা, আমার জন্য কি নিয়ে এসছো? ক্রিকেট খেলার ব্যাট, এটা তোমার জন্য। ক্রিকেট ব্যাট ভালো কথা, আমার তো গ্যারেজ আর রাস্তায় খেলতে ভালো লাগে না মা, আমার তো মাঠে খেলতে ইচ্ছে করে। মাঠে খেলতে তো ইচ্ছে করে, কিন্তু মাঠ কোথায় পাবো বলো? যাও, একটা মাঠ আছে, সেটা তো অনেক দূরে। ঠিক আছে, আমরা বাবাকে বলবো আমাদেরকে যেন কোনো একটা রিসোর্টে মাঝে মাঝে নিয়ে যায়, সেখানে অনেক মাঠ আছে, আমরা অনেক খেলতে পারবো। মাঝে মাঝে বছরে তো বলতে একবার, আমার আর ভালো লাগে না। ওরে বাচ্চা, আর ভালো লাগে না? আচ্ছা, তুমি যাও পড়তে বসো। এগুলো নিয়ে যাও, গুছিয়ে রাখো। যাও, রুমে চলে যাও।
উঠছো? খাবার সময় একদমই খেলা চলবে না, আগে খাবার শেষ করো। মা বাবাকে বলো। পরে বলবো। কি? ওকে ঘুম পাড়িয়ে নি, পরে বলছি। সিরিয়াস কিছু? তোমার সাথে একটু কথা আছে, ঘুমিয়ে পড়ো না। আর দিও না। এটা লাস্ট। নো। তুমি খাবো না? হ্যাঁ আসছি, ওকে শুয়ে দিয়ে আসি। গুড নাইট। গুড নাইট। আসো। এই যে, বলো কি তোমার ইম্পর্টেন্ট কল? এটা পড়ো। কি এটা? পড়ো, তাহলে বুঝতে পারবে। কি যে করছো না তুমি। প্রায় 3 মাস পর আবার লিখতে বসলাম। সত্যি কথা বলতে কি, আমার বসতেও খুব কষ্ট হচ্ছে। এই 3 মাসে পাঠানো তোমার চিঠিগুলো সব আমি পড়েছি। সেগুলোর জবাব দেওয়ার মতো অবস্থায় আমি নেই। আমি হয়তো আমার জীবনের শেষ চিঠিটি পাঠাচ্ছি আজকে। আমার ব্লাড ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। তাই ডাক্তাররা আসলে এই ক্যান্সারের সাথে ফাইট করে ঠিক মতো পেরে উঠছে না, আমিও পেরে উঠছি না। আড়াল থেকে ডাক্তারের কথা শুনে জেনেছি আমার হাতে সময় আছে বড়জোর 1 সপ্তাহ। মৃত্যুর আগে সুযোগ সবাই পায় না তার শেষ ইচ্ছা পূরণের। আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি, আমি সেই সুযোগ পেয়েছি। গত 24 বছর ধরে তোমার প্রতিটা চিঠি আমার একাকিত্ব দূর করে আসছে, কিন্তু একটা অতৃপ্তিও আমাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে। আমি যে এখনো জানি না আমি কাকে চিঠিগুলো দিয়ে যাচ্ছি, কে সেই ব্যক্তি যে আমাকে এখনো চিঠির জবাব দিয়ে যাচ্ছে। জানি না তার কাছেও আমি অজ্ঞাত নাকি। আমার লিখতে খুব কষ্ট হচ্ছে। আমি এখনো হাসপাতালে ভর্তি আছি, তোমাকে একবার দেখতে চাই। অপেক্ষায় থাকলাম, ভাগ্য সহায় হলে হয়তো আমার শেষ এবং একমাত্র ইচ্ছাটা পূরণ হবে। মানে আমি তো বুঝতে পারছি না এটা কার চিঠি। নীল কাগজটা দেখেও বুঝতে পারছো না? নীল কাগজ? নীল কাগজে তো তুমি আমাকে চিঠি তাহলে আচ্ছা, আমাকে একটু ক্লিয়ার করে বলবে? মইন, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। 24 বছর আগে হোমওয়ার্কের খাতায় তুমি আমাকে যে চিঠি দিয়েছিলে সেটা অন্য একজনের হাতে পড়ে যায়, সে তার জবাব দেয়। বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। ছেলে মানুষই বুদ্ধি থেকে আমি চিঠি লেখাটা চালিয়ে যাই। তারপর থেকে আমি তোমাদের প্রতিটা চিঠি পড়তাম এবং অপরপক্ষকে পৌঁছে দিতে হেল্প করতাম। কলেজে ওঠার পরও আমি সেটা করি, এমনকি এখনও সেটাই করে যাচ্ছি। কিন্তু ভার্সিটিতে ওঠার পর তোমার সাথে আমার যখন রিলেশন হয়ে যায় তখন তোমার কথা মতোই তো আমি চিঠি লেখা বন্ধ করে দেই। সেটা তো হবে 97-98-এর কথা। হ্যাঁ, আমি তোমাকে চিঠি লিখতে না করেছিলাম, কারণ আমি চাইনি আমার বয়ফ্রেন্ড তার ফিলিংগুলো অন্য কারোর সাথে শেয়ার করুক আর আমি পোস্টম্যানের মতো সেটা বিলি করি। তাহলে তোমার চিঠি লেখা বন্ধ হওয়ার পর থেকে অপর প্রান্ত থেকে এত চিঠি আসে, তার চিঠিগুলো পড়ে আমার মনে হয় আমরা দুজন তো দুজনকে পেয়েই গেছি।
কিন্তু সে তো কিছুই পেল না, তার তো কোনো অপরাধ নেই। সেজন্য গত 18-19 বছর ধরে আমি তুমি সেজে তাকে চিঠির রিপ্লাই দিয়েই যাচ্ছি। মইন, আমি জানি না সে আমাকে কখনো ক্ষমা করবে কিনা, কিন্তু প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। যদিও আমার বলতে খুব কষ্ট হচ্ছে, তারপরে আমি বলছি যে ইটস ওকে। কিন্তু আমার তো এটা জানা উচিত যে সে আসলে কে। অবশ্যই তাকে দেখতে যাওয়া উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি যে স্বেচ্ছায় তার সাথে দেখা করতে রাজি হয়েছো। তা না হলে সারাটা জীবন আমি একটা আফসোস নিয়ে বেঁচে থাকতাম। সে যেমন জানে না তুমি কে, তোমারও জানার দরকার নেই সে কে। কাল পিয়ালকে স্কুল থেকে নিয়ে তুমি সরাসরি হসপিটালে চলে এসো, আমি আগে থেকে ওখানে থাকবো। আমি চাই তোমরা দুজন দুজনকে একসাথে আবিষ্কার করো। ঠিক আছে। মইন, আমাকে একটু জড়িয়ে ধরবে প্লিজ। এদিকে এসো। It's okay. হ্যাঁ, তুমি 302 নম্বর রুমে আসো, সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে আসবে। হ্যাঁ। মঈন হাসান খান, 94 ব্যাচ। ভেরি স্পেলিং মিস্টেক। ম্যাডাম আপনি? ও মাই গড, আপনাকে যে আবার দেখবো ম্যাডাম আমি কখনো চিন্তাও করিনি। তার মানে ওই ম্যাডাম ওই হোমওয়ার্কটাই কালপিট ছিল। ম্যাডাম আপনি ভালো আছেন? শান্তি লাগছে তোমাকে দেখে, অনেক খুশি হয়েছি তুমি এসছো। তোমার ছেলে তো তোমার মতনই দেখতে হচ্ছে। জি ম্যাডাম। মঈন, একটা কথা জানার ছিল। জি ম্যাডাম। তুমি যদি জানতে আমি চিঠিগুলোর জবাব দিচ্ছি, তাহলে কি কন্টিনিউ করতে? মইন, ম্যাডামকে আনসার করো।
মইন, ম্যাডামকে তুমি কি আনসার করেছিলে আমি জানতে পারি? উত্তরটা জানা আমার জন্য খুব জরুরি। প্রশ্নটা যার ছিল সে তো উত্তরটা ঠিকই পেয়ে গেছে। থাকুক না এই উত্তরটা তার আর আমার মাঝে, তুমি নাইবা জানতে।